জামা আসলে কোন দিক দিয়ে খুলবে সে নিজেও জানে না। কেবিন ছিল যেখানে টোটালি সাউন্ড প্রুফ। 20 মিনিট ধরে আমার সাথে কাজটা চলে। উলঙ্গ দেখা যে একটা ব্যাপারটা, এটার জন্য হয়তো আমি কান্না করি। এটা হয়, এটা কোনো ব্যাপার না। যেহেতু আমি অ্যাডাল্ট, হয়তো বা এটাই আমাকে বারবার বোঝাচ্ছিলেন। আমি একজন ডিভোর্সি, আমার বিচার হবে না, সুতরাং আমার বিচার আমাকেই করতে হবে। আমি যেহেতু বেঁচে আছি, আমার বিচার আমিই করব। ও তুই জড়ায় ধরছিলি খালি, তোর এর জন্য মানুষ মারতেছে। আমাকে বলছে যে ওনার পিঠে আইলে কি ছেলে তুই যখন গত 6 তারিখে আমার ক্লাস ছিল। আমি আসলে বর্তমানে ফুড নিয়ে পড়াশোনা করতেছি। একটা কারিকুলারি একটা স্কিল ডেভেলপ বলতে পারেন। আমি ফুড নিয়ে পড়াশোনা করছি। তো 6 তারিখে যে ঘটনা, যে পাঠাও ড্রাইভার যে নিপু ছিলেন, ওনার সাথে আমার পরিচয় পাঠাও রাইড শেয়ারিং অ্যাপ থেকে। তো তার সাথে আমার 1 মাস ধরে পরিচয়। তার থেকে আমি 2-3 বার রাইডও নিয়েছি। তো ওই পারপাসে যেহেতু সে ভালো রাইড দিয়েছিলেন, ভালো সার্ভিস, সেভ রাইড দিয়েছিলেন, সেহেতু তার সার্ভিসটা আমার ভালো লেগেছিল। আমরা অনেক সময় পাঠাও ব্যবহার করলে আমরা 5 রেটিং দিই, যাদের সাথে আমাদের আসলে মনে হয় যে না মানুষটা ভালো বা আমরা সেফ ফিল করি, আমরা অনেক সময় লোকেশনটা ধারে কাছে হওয়ার ফলে আমরা নাম্বারটা সেভ করে রেখে দিই। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক নেটওয়ার্কের প্রবলেমের জন্য অ্যাপে ঢুকলে রাইড নেয় না, ছেড়ে দেয়। এই যে একটা ভোগান্তি, এটাতে আমরা অনেকে পড়তে চাই না, বিধায় অনেক সময় আমরা রাইডারের নাম্বার সেভ করে রেখে দিই। বা ওরা নিজেরাই বলে যে আপু যদি কখনো আপনি এখান থেকে অন্য কোথাও যান তাহলে আমার নাম্বারটা সেভ করে রাখবেন। তো যথাক্রম রাইডারের নাম্বার আমার সেভ করা ছিল। তার সাথে আমার মোটামুটি রাইড শেয়ারিংয়ের মাধ্যমে ভালোই একটা সম্পর্ক ছিল। তো যথাক্রম 6 তারিখে আমার ক্লাস ছিল সকাল 11:30টায়। তো তার সাথে আমার কথা ছিল সে আমাকে পিক অ্যান্ড ড্রপ, মানে ফুল ডের জন্য বা দুইটাই আমাকে সে ড্রপ অ্যান্ড পিক করে দিবে। যেহেতু উত্তরা থেকে কারওয়ান বাজারটা অনেক দূরে ছিল, সেহেতু তিনি আমাকে বলেছিলেন যে সে এখান থেকে কারওয়ান বাজার গেলে সে ট্রিপ পাবে না, তার পুরো ডে লস যাবে। তো আমি তাকে বলেছিলাম ঠিক আছে, তাহলে আপনি পিক অ্যান্ড ড্রপ দুইটাই আমাকে করে দেন, যদি একটু কষ্ট করে অপেক্ষা করতে পারেন। তো উনি বললেন ঠিক আছে, উনি অপেক্ষা করবেন। আমার ক্লাস যখন তিনি আমাকে 10:30টার দিকে আমাকে ক্লাসে 10টা কিংবা 10:30 আনুমানিক, আমার ঠিক একটা খেয়াল নেই। তো 10টা 10:30টার দিকে সে আমাকে ক্লাসে নামাই দেয়। দেওয়ার পরে আমি ক্লাসে চলে যাই। দেন আমার ক্লাস শেষ হয়ে যায় 3:30টায়। তো আমি তখন তাকে নক করি যে নিপু আপনি আছেন কি না, আপনি আমাকে নামাই দিতে পারবেন কিনা। তো উনি বলেন হ্যাঁ উনি আমাকে নামাই দিতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। আমি তখন ক্লাসে অলরেডি বের হয়ে চলে আসছি। যেহেতু আমার বুক ছিল, আমি বের হয়ে চলে আসছি ক্লাস থেকে। তো আমি বললাম যে কত সময় লাগবে, সে আমাকে বলে 20 মিনিট সময় লাগবে। আচ্ছা, তো আমাকে বলে তার ফ্রেন্ড, নাম হচ্ছে সোহেল, সে পাঠাও তার যে সোহেল ফ্রেন্ড ছিল সে তার বাইকটা নিয়ে গেছে, হাতিঝিল নিয়ে গেছে, 20 মিনিট সময় লাগবে তার আসতে। তো সে আমাকে বলে যে 20 মিনিট যেন আমি তার ওই ফ্রেন্ডের অফিসে অপেক্ষা করি। সত্যি বলতে সেদিন বাইরে অনেক বেশি গরম ছিল। আমি এই গরমের ভিতরে, রোদের ভিতরে আমি চাইনি হেঁটে যেতে ওই পর্যন্ত। তো আমি তাকে বললাম যে নিপু এই গরমে রোদ্রে আমি বের হব না, আপনি আমার ভবনের পাশে মিঠাই আছে, আমি এখানে বসতেছি, আপনি বাইক নিয়ে এ পর্যন্ত আসেন। তো তিনি আমাকে বললেন যে তিনি যদি এই পাশে আসেন তাহলে তার পথটা উল্টো হয়ে যাবে, তার পথ সামনে, মানে সে সামনে দিয়ে যাবে, আমাকে সামনেই যেতে হবে। তো তিনি আমাকে বললেন যে আমি যেন সামনে হেঁটে যাই। যেহেতু আমি বললাম যে নিপু আমি এই জায়গাটা চিনি না ভালো করে, তাহলে আপনি একটু সামনে আগায় আসেন। তো উনি সামনে আগায় আসেন। আসার পরে আমি তাকে মিঠাইতে বসতে বলি, সে মিঠাইতেও বসেন। আমি একটা স্ন্যাক্স অর্ডার করেছিলাম, আমি মানবিক জায়গা থেকে তাকে স্ন্যাক্সটা আমি অফার করি খাওয়ার জন্য। তিনি খাওয়ার পরে 10 মিনিট আনুমানিক পরে তিনি আমাকে বলেন, তার ফোন এসেছিল এর ভিতরে, তিনি আমাকে বলেন তার ফ্রেন্ড হাতিঝিল থেকে চলে এসেছে, আমি যেন তার সাথে তার অফিসে যাই বাইকের চাবি নিতে। যেহেতু সে বলেছিল তার রাস্তাটা সামনে, পেছনে না, এদিকে উল্টো হয়ে যায়। আমি তারপরও তাকে বলি যে নিপু তাহলে আপনি বাইকের চাবিটা নিয়ে বাইকটা এখানে নিয়ে আসেন। তিনি বললেন যে না, তার পথ সামনেই যেতে হবে। তো আমি তার সাথে ওই যেই জায়গাটা ছিল সোনারগাঁও হোটেলে অবস্থিত তার অফিসটা ছিল BBC, মানে বাংলাদেশ বিজনেস কাউন্সিলিং অফিস। ওই অফিসে সে আমাকে নিয়ে যায়, আমি তার সাথে হেঁটেই যাই। তো যাওয়ার পরে সে আমাকে বলে যে আমি যেন 1 মিনিট বাইরে দাঁড়াই, সে চাবিটা নিয়ে আসছে। তো তিনি চাবিটা নিয়ে চাবিটা নেওয়ার জন্য ভিতরে যায়। ভিতরে গিয়ে 1 মিনিট পরে সে আবার ফিরে এসে আমাকে বলে যে আমি যেন তার সাথে ভিতরে যাই, সে আমার জন্য কফি বা চার ব্যবস্থা করেছে।
আমি তার কথায় আসলে খারাপ কিছু পাইনি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সোনারগাঁও হোটেল এত ভালো একটা জায়গা, এত সিকিউর একটা জায়গা, এতগুলো বড় বড় অফিস আছে এখানে, ব্যাংক আছে এখানে, আমার এগুলো আসলে মাথায় আসেনি। আমি তখন তার সাথে অফিসের ভেতরে যাই, তার যে বন্ধু সোহেল ছিলেন তিনি আমাকে ওয়েলকাম করেন। অফিসটা বাহির থেকে দেখতে ঠিকঠাক, কিন্তু ভেতরে সম্পূর্ণ পরিত্যক্ত ছিল। তো আমি যখন যাই তখন তার সোহেল যে বন্ধু ছিলেন তিনি আমার সাথে ভালো ব্যবহারই করেন। তার সাথে আমার টোটাল 4 থেকে 5 মিনিট কুশল বিনিময় হয়। কুশল বিনিময় শেষে তো তিনি আমাকে বলেন যে তার নাকি উপরে একটা অফিস আছে, সে তার অফিসে কি সমস্যা হয়েছে, সে 1 মিনিট যাবে আর আসবে। এটা বলে সে বাহিরে যায়, গিয়ে সে বাহির থেকে দরজা যখন লক করে দেয় তখন আমি শব্দ পাই যে দরজা লক হয়েছে। তো আমি তখন পাঠাও যে রাইডার নিপু ছিলেন ওনাকে আমি বললাম যে নিপু, উনি যে দরজাটা লক করে দিলেন, বাহিরে তো মানুষ থাকবে, সিকিউরিটি আছে, ওনারা কি মনে করবেন, আপনি দরজাটা ওপেন করে দেন। দরজাটা আমার থেকে মোটামুটি ভালোই দূরে ছিল, আমি একদম ফ্লোরে মাঝে বসেছিলাম। তো আমি যে দরজা অবধি গিয়ে দরজাটা খুলবো ওই সুযোগটা আমার হাতে ছিল না। তৎক্ষণাৎ উনি আমাকে জোরাজোরি শুরু করে, উনি আমার সাথে ধস্তাধস্তি এতটাই বেশি ছিল যে আমি আসলে দরজা পর্যন্ত যাওয়ার মতো কোনো সুযোগ আমার ছিল না। উনি এক পর্যায়ে উনি আমার চুল ধরে, একটা কাচের কেবিন ছিল যেখানে টোটালি সাউন্ড প্রুফ, আমার কোনো শব্দ অফিসের ওই ফ্লোর পর্যন্তই যাবে না, বাইরে তো দূরে থাক। আমি তাকে তার ইন্টেনশন বুঝে আমি তাকে খুব বোঝানোর চেষ্টা করি যে নিপু, আমরা একটু বসে কথা বলি, আপনি একটু ঠান্ডা হন, আমরা একটু বসে কথা বলি। কিন্তু উনি আমার কোনো কথাই শুনেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তাকে বোঝানোর, এমনকি আমি তাকে বলেওছিলাম যে নিপু প্লিজ আমাকে ছাড়েন, আমরা একটু বসে কথা বলি। আমার যতটুকু মানে ওই সময়ে যতটুকু তাকে বোঝানো যায় ঠান্ডা মস্তিষ্কে আমি ততটুকু তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি, উল্টে আমার এই মুখ চেপে ধরেছিলেন। যখন উনি আমার মুখ চেপে ধরে আমাকে ধমকি দেন তখন আমি আসলে চুপ করে গেছিলাম জীবনের ভয়ে। সে আমাকে একটা কথাই বলেছিল, চুপ, কোনো কথা হবে না, এরকম একটা ধমকি দিছে। আমার এই চলটা এখনও করলে ব্যথা হবে। তো উনি যখন আমার চলটা জোরে ধরে আমাকে ধমকি দিয়েছিলেন তো তখন আমি আসলে চুপ করে গিয়েছিলাম। আমি তখন আর কোনো কথা বলিনি। তৎক্ষণাৎ আমার মনে হয়েছিল যে আমি যদি এখন কথা বলি তাহলে উনি যদি আমাকে এই জায়গায় মেরে ফেলেন, আসলে মেরে ফেললে আমার বিচার হবে কি হবে না, পাবলিক আমার পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না এটা পরে, আমার জীবন চলে গেলেই তো তুমি ফেরত পাবো না। এইটার জন্য আমি আসলে একটা কথা বলিনি, আমি একদম চুপ হয়ে গেছি, একদম পুতুলের মতো চুপ, আমি কোনো কথা বলিনি তখন। এরপরে কি আপনি সে যা করতে বলছে বা সে যেভাবে তার নির্দেশনা পালন করছে না? সে তো কোনো নির্দেশনাই দেয়নি, সে এতটাই মানে জানোয়ার ছিল, সে আমার জামা আসলে কোন দিক দিয়ে খুলবে সে নিজেও জানে না। তো আমি তাকে আর কিছু বলি নাই, সে যেমন যা করছে আমি তার কথা মতো আউট অফ সেন্স, আমি তার কথা মতো আমি কিছু বলি নাই, একটা শব্দ করি নাই। 20 মিনিট ধরে আমার সাথে ধস্তাধস্তি, আমার সাথে কাজটা চলে 20 মিনিট ধরে। 20 মিনিট পরে ওর যে বন্ধু ছিলেন সোহেল, উনি ভিতরে আসেন দরজা খুলে। একটু জানতে চাইবো যে আপনার সাথে আপনাকে যে ধর্ষণ করা হয়েছে বা আপনার সাথে যেই খারাপ কাজটি করা হয়েছে সেক্ষেত্রে কি কোনো জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি ব্যবহার করা হয়েছে কিনা? না, উনি এমন কিছুই ব্যবহার করেননি। তো যখন ওনার সোহেল এসেছিলেন, বন্ধু সোহেল, তো তখন ওনার বন্ধুকে দেখে উনি আমাকে ছেড়ে দেন। এর পরবর্তীতে তো একটা ঝুঁকি থেকে যায়, সেটার ক্ষেত্রে কোনো চিকিৎসা গ্রহণ করছেন কিনা? যেহেতু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয়নি সেহেতু প্রেগনেন্সির একটা কিন্তু ভয় থেকেই যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে যখন এইটা নিয়ে মামলা হওয়ার পরে আমাকে ঢাকা মেডিকেলে ফরেন্সিক অ্যান্ড ডিএনএর জন্য পাঠানো হয়। তো ওইখান থেকে ওরা আমাকে মোটামুটি যা চিকিৎসা দেওয়ার দিয়েছেন। এখন তার পরবর্তী অংশ যথাক্রম সোহেল ভিতরে আসার পরে নিপু, যে নাম ড্রাইভার ছিলেন, নিপু আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে যে সোহেল ছিলেন, তো আসলে নিপু আর সোহেল এদের ভেতরে আমাকে যে জোরপূর্বক ধর্ষণ করেছে এটার কোনো গিল্টি ফিল আমি দেখিনি। তো সোহেল আসার পরে নিপু আমাকে আমার জামা কাপড় যা আনুষঙ্গিক যা ছিল তিনি আমাকে বলেন যে আমি যেন এটা পরে নেই। খুব স্বাভাবিক কণ্ঠে সে আমাকে বলেন যে আমি যেন এটা পরে নেই।
তো আমি পড়ে নেই। আমি নিজেকে খুব বেশি আটকানোর চেষ্টা করেছিলাম যে আমি একদম ভেঙে পড়বো না, আমি একদম বোঝাবো না যে না আমি এটা নিয়ে খুব বেশি ভয় পেয়েছি বা এটা নিয়ে আমি খুব বেশি ওয়ারিডস, আমি এটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ বা আমার কোনো আনুষঙ্গিক যে পদক্ষেপ আমি নিব এমন কিছু আমি আসলে আমি যে ভেঙে পড়েছি আমি জীবন ভয়ে আমি এইটাই প্রকাশ করতে চাচ্ছিলাম না। কিন্তু তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার চোখের পানি আমার কথার বারণ ছাড়াই আমার বাঁধ ভেঙে পড়ছিল। তখন যেই নিপুর যেই বন্ধু ছিল সোহেল, তিনি আমাকে চিনেন না, মাত্র 5 মিনিট কিংবা 4 মিনিটের পরিচয়, তিনি তো আমার গায়ে হাত দিতে পারেন না। তো তিনি আমার চোখের পানি মুছিয়ে দিচ্ছেন আর বলছেন যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তাদের কাছে এটা আসলে কোনো ব্যাপারই ছিল না। মানে কি চোরের বন্ধু ডাকাত এরকম টাইপের, মানে তারা সাফাই গাছে যে এটা আসলে কোনো ব্যাপারই না। তারা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে এটা আসলে কোনো ব্যাপার না, যেহেতু আমি অ্যাডাল্ট, হয়তো বা এটাই আমাকে বারবার বোঝাচ্ছিলেন যে আমি অ্যাডাল্ট, এটা হয়তো বা ব্যাপারই না। ওনারা হয়তো বা এই কাজ আগেও করেছেন, না হলে এত শান্ত কণ্ঠে কিভাবে আসলে একটা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার পরে কথা বলতে পারে, মানুষ হিসেবে আমার মাথায় আসলে কাজ করে না। তো তিনি আমাকে যথাক্রমে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আমিও নিজেকে সান্ত্বনা দিই যে আর যাই হোক এখানে কোনো সিন ক্রিয়েট আমি করব না, আমি ভেঙে পড়েছি। ওরা যেহেতু বিষয়টাকে খুব টেক অ্যান্ড ইজি নিচ্ছে, আমিও নিজেকে এভাবেই প্রেজেন্ট করব যে হ্যাঁ আমার কাছে টেক অ্যান্ড ইজি না। আমার জীবনে ভয়টা এত বেশি ছিল। ওকে, একটু আগে বলছিলেন যে আপনার একটা নেগেটিভ দিক আছে বা আপনার ডিভোর্স হয়েছে এরকম একটা বিষয় বলছিলেন, যার কারণে আপনি কিন্তু মিডিয়া কিংবা আইনি প্রক্রিয়ায় যেতে একটু নিজেকে দ্বিধাবোধ করছেন, এটা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, আসলে আমার ডিভোর্স হয়েছে এটা পাঠাও রাইডার বা ওদের জানার কথা না। আমি ভয় পাচ্ছিলাম এই আইনি পদক্ষেপ নিতে, কারণ ওই যে প্রথমে বললাম যে আমি অ্যাডাল্ট, আমি প্রাপ্তবয়স্ক, তারপরে আমার ডিভোর্স হয়েছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে আমি যেহেতু ঢাকাতে একা থাকি, তো আমাকে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া খুবই সহজ। যেহেতু আমার ডিভোর্স হয়েছে, আমার বিরুদ্ধে অনেক কথা উঠতে পারে। এই যে একটা লোক লজ্জার ভয়, মানুষের যে একটা কথার ভয়, আমরা দেখতে পাই যে অনেক বাচ্চার ধর্ষণেরই কোনো বিচার হয় না, সেখানে আমি প্রাপ্তবয়স্ক, তারপরে আবার ডিভোর্সি, আসলে আমার আবার বিচার কিসের, এমন একটা প্রশ্ন আমার ভিতরে বারংবার কাজ করেছে যে আমি কি বলবো, কাকে বলবো, কোথায় যাব। বলে তো একই কথা বারবার আসবে যে ঢাকায় একা থাকে, ডিভোর্সি, তারপরে আবার প্রাপ্তবয়স্ক, ও ধর্ষণ হয়েছে না, ও তো ফাঁসাইছে। এই যে একটা প্রশ্ন, এই যে একটা ভয় বা এই যে একটা কথার যে দেওয়াল ছিল মানুষের, এই কথার জন্য আসলে আমি প্রথমে চাইনি আমি বিষয়টা নিয়ে আগাবো বা আইনি স্টেপ নেব, আমি কিছুই করতে চাইনি। আমি চেয়েছিলাম নিজের ভিতরে আমার এই ঘটনাটা একদম কবর দিয়ে দিতে। পরিবার থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন এই বিষয়টা? আসলে সত্যি বলতে আমার যে আমার ফ্যামিলিতে মা আছেন, বাবা আছেন। আমার মা 2 বার স্ট্রোক করেছেন, তো আমি আমার ফ্যামিলিতে চাইনি এই বিষয়টা জানাতে। আমি বলেছিলাম আমি বরাবরই খুব প্রতিবাদী। আমি যখনই যেখানে অন্যায় দেখেছি আমি সেখানে আমার একটা গলা আছে, আমার আর কিচ্ছু নাই। আমার না আছে সম্পদ, না আছে টাকা পয়সা, না আছে কোনো বড় কোনো চাকরি। আমি খুবই সামান্য একজন চাকরিজীবী, 10 থেকে 15,000 টাকা আর্ন করি আর খুব কষ্ট করে পড়াশোনা করতেছি ভবিষ্যতে কিছু ভালো কিছু করার জন্য। তো আমার আছেই একটা গলা, আমার পিছু কোনো টান নাই। তো আমি আমার এই গলাটাকে সবসময় ব্যবহার করেছি, যেখানে অন্যায় দেখেছি সেখানে আমি আমার গলাটাকে ব্যবহার করেছি। তো আসলে আমি নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়টা আমি এভাবে মেনে নিতে পারছিলাম না। তো পরের যে ঘটনাটা সেটা হচ্ছে যে ড্রাইভার ছিলেন নিপু, উনি আমাকে খুব সান্ত্বনা দেন। ওনার কাছে তখন মনে হয়েছিল যে আমি কান্না করতেছি বোধহয়, সোহেল ভিতরে আসায় সে আমাকে মানে উলঙ্গ দেখা যে একটা ব্যাপারটা, এইটার জন্য হয়তো আমি কান্না করতেছি, মানে তার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। আমরা অনেক সময় দেখেছি অনেক বাচ্চার বিচার হয় না, তো এই ক্ষেত্রে আমার বিচার হবে না এটা আমি একদম ধরে নিয়েছিলাম। কেন ধরে নিয়েছিলাম এটাও আমি বোধহয় ক্লিয়ার করেছি, যেহেতু আমি একজন প্রাপ্তবয়স্ক, আমি একজন ডিভোর্সি, আমার বিচার হবে না, সুতরাং আমার বিচার আমাকেই করতে হবে। আমি যেহেতু বেঁচে আছি আমার বিচার আমিই করব, এমন একটা প্রবণতা আমার ভিতরে এসেছিল। আমি যেহেতু বেঁচে আছি আমার ধর্ষণের বিচার আমি নিজে করব। তো যেহেতু প্রথম দিন ড্রাইভার যে নিপু ছিলেন তাকে আমি কিছুই বলিনি। হ্যাঁ, রাতে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে আমার সাথে এই কাজটি কেন করেছে। তো উনি স্বীকারোক্তি দিয়েছে তিনি নাকি অসুস্থ মস্তিষ্কে কাজটা করে ফেলেছে। কিন্তু আমি তখন ওনাকে যখন বারবার বোঝাচ্ছিলাম তখন উনি আমার কথা শোনেননি। উনি আমাকে জোরপূর্বক, আমার ওই যে বললাম প্রথমে আমার কিছুই নাই, আছে একটু সম্মান আর একটা গলা, এটাও যদি চলে যায় আমি তোকে এভাবে ছেড়ে দিতে পারবো না।
আমি আজকে ছেড়ে দিলেও কালকে যে আরেকজনের ক্ষতি করবে না, আরেকজনকে ধর্ষণ করবে না, এটার আসলে গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারবো না। উনি যে আগে করে আসেননি এটাও তো বলতে পারবো না। আমার মনে হলো তার শাস্তি পাওয়াটা দরকার। আমি তাকে পরের দিন কৌশলে ডাকি। আমি ভেবেছিলাম তার থেকে স্বীকারোক্তি নিয়ে আমি নিজে আসামিকে পুলিশের হাতে সমর্পণ করব। আমি তাকে ডাকি, আমি তাকে তুরাগ থানার আন্ডারে রাখি। তার সাথে আমি কথোপকথন করি যে তিনি এই কাজটা কেন করেছেন। তিনি প্রথমে আমার কাছে স্বীকার আসেননি। তিনি প্রথমে আমাকে বলেছেন তিনি নাকি শুধুমাত্র আমাকে জড়িয়ে ধরেছেন, তিনি আমাকে কিস করেছেন, তিনি আর কিছুই করেননি। তখন যিনি এই কথাটা বলেন তখন আমার, যেহেতু তুরাগ থানার আন্ডারে এমন একটা পাবলিক প্লেস, তখন আমার তো অনেক বেশি জোর ছিল যে আমার পাশে আসলে মানুষ আছেন। তো আমি তখন তাকে থাপ্পড় মারি। আমি ফুটেজও নিয়েছি। আমি তাকে থাপ্পড় মারি, তাকে বারবার জিজ্ঞেস করি যে স্বীকারোক্তি দিতে বা সে সত্যি কথা বলতে, সে বলে না। কইছিলাম নিপু আমার ছাড়ছিলি কইছে এই কইছিলাম তোরে কইছে নাই কয় নাই উনি আমাকে বলছে যে ওনার পিঠে আইলে এই ছেলে তুই যখন তুই বাচ্চা তোর আমি বলছিলাম যে নিপু আমার আমরা বসে কথা বলি, বলছিলাম নিপু ছাড়ো, আমি বসে কথা বলি, বলছিলাম ভাই দুজন কিস করতেছিল। তুই কি তোরে কি করতে আমার কি কিসের বাসিতে তুই আমার কি কইছিস বাইকে আপনি আমাকে কেন বলছেন তো পিঠে তুমি পিঠে আইলে লিখে দাও। আমি কোন সময় কইছি প্রুফ দেখা। তো তুই তো মেসেজে লেখছস কি তোর তো ভুল হয়েছে, তুই মাপ স্বীকার করছিস। এই যে কিস করছে এগুলোর জন্য মাপ স্বীকার করছি, ও জড়াই ধরছিলাম এগুলোর জন্য। ও তুই জড়াই ধরছিলি খালি, তোর এর জন্য মানুষ মারতেছে। কি মনে করছিস মানুষ রে? আমার সাথে তুই স্বীকার করবি না? তুই স্বীকার করবি না? প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি গতকালকে গ্রাম থেকে আসছি, আমি জানি করে অনেক বেশি অসুস্থ ছিল। আমি তাকে এটাও বলি যে আমি আপনাকে বলেছিলাম যে নিপু আমাকে ছাড়েন, আপনি আমাকে ছেড়েছিলেন, আপনি আমাকে ছাড়েননি। তো তখন আমার চিল্লাচিল্লি শুনে পাশে যে সাধারণ জনগণ ছিলেন তারা দৌড়ে আসে, তারা আমার কাছ থেকে শুনে যে ঘটনা কি, তারপরে তারা ওই ছেলেটাকে বেধড় মারধর দেয়, তারপরে তারা পুলিশের হাতে সমর্পণ করে দেয়। কি চান আসলে? যেহেতু বিষয়টা হচ্ছে একটা মেয়ের বিশ্বাস নিয়ে একটা মেয়েকে ধর্ষণ করা, ধর্ষণ আসলে ছোট বড় কোনো ব্যাপার না, ধর্ষণই হয়। ও আমার আগে এই কাজটা অনেকের সাথে করে এসেছে, না হলেও এত স্বাচ্ছন্দ্য বোধ করতো না, এত ইজি বিষয়টা নিত না, আর ভবিষ্যতে করবে না এমন কোনো গ্যারান্টি আসলে আমরা কেউই দিতে পারি না। সুতরাং ধর্ষণে যে শাস্তি আইনগতভাবে মনে করে আইন যেটা ধর্ষণের শাস্তি হওয়া উচিত, আমি আইনের প্রতি সম্মান রেখে আমি আবারও বলছি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমি চাই। একটা বিষয়ে একটু ক্লিয়ার করি, কারণ হলো যে যখন আমাদের এই প্রতিবেদনটি প্রকাশিত হবে তখন মানুষ একটা প্রশ্ন তুলতেই পারে যে আপনার তার সাথে কতদিনের পরিচয় এবং প্রেমের কোনো সম্পর্ক গড়ে উঠেছিল কিনা, বা এমন ধরুন কোনো ধরনের কথা বা ইঙ্গিতে আপনার সাথে কথা বলেছে কিনা। আচ্ছা, তার সাথে আমার 1 মাস পরিচয় রাইড শেয়ারিংয়ের মাধ্যমে। সে যেহেতু একজন রাইডার, তার সাথে আমার কথোপকথন খুব বেশি দূর হওয়ার কথা না। কেমন আছেন আনুষঙ্গিক অনেক সময় হাই হ্যালো টেক্সট হয়, তো তার সাথে আমার এইটুকুই কথা যে কেমন আছেন, ভালো আছি, আপনি এখানে যেতে পারবেন কি না, কত নিবেন, ঠিক এই কথার বাইরে তার সাথে আমার আনুষঙ্গিক কোনো প্রেমের আলাপ বা আলাদা করে কোনো বন্ধুত্ব, কখনো কোনো ইঙ্গিত, বা সে যদি এভাবে আমাকে ইঙ্গিত দিতেন তাহলে হয়তো বা আমি জায়গা থেকে সতর্ক হইতাম, বা তার একটা ব্যাড ইন্টেনশন আছে এটা জেনেও আমি সতর্ক হইতাম। এমন কোনো ইঙ্গিত সে কখনো আমাকে দেননি। এমন কোনো বিষয় আছে কি যে আপনি কোনো এক জায়গায় যাবেন বা উত্তরা থেকে আপনি কারণ বাজারে যাবেন, যেখানে ভাড়া 300 টাকা, সেখানে আপনার কাছ থেকে কম রেখেছে কিংবা কম দিয়েছে, এমন কোনো সুবিধা তার কাছ থেকে আপনি নিয়েছেন কিনা? হ্যাঁ, এটা বলতে পারেন। ফার্স্ট রাইড যখন আমাদের হয় তখন আমি উত্তরা থেকে নিকুঞ্জ গিয়েছিলাম, দক্ষিণখান থেকে নিকুঞ্জ। তো দক্ষিণখান থেকে নিকুঞ্জ আসার যে সময়টা তিনি আমার থেকে ভাড়া একটু কম রেখেছিলেন, বলেছিলেন যে সমস্যা নাই, যেহেতু খুচরা নাই আপনি আমাকে এত টাকায় দেন। তো তিনি আমার থেকে ভাড়া কম রেখেছিলেন। এই পর্যন্তই। আচ্ছা, ওই যে মারিয়া সুলতানা অপি নামে একটা মেয়ে গত 8 তারিখে আপনার থানায় একটা মামলা করেছে, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। দুজন আসামি, এজার নামে আসামি দুজনকেই আটক করা হয়েছে, দুজনে এখন জেলে আছে, তদন্ত চলতেছে ভাই। এখন মামলার তদন্ত চলছে এখন? হ্যাঁ অবশ্যই চলতেছে। আসামি যিনি ভিকটিম ছিল, ভিকটিমের মেডিকেল টেস্ট হয়ে গেছে। আচ্ছা, ঘটনার কি সত্যতা পেয়েছেন কতটুকু? এটা এখন তদন্ত চলতেছে।